হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব দ্য নর্থ শিপ কবিতাটি। এই কবিতাটি লিখেছেন ফিলিপ লার্কিন। চলো কবিতাটি পড়ার আগে আমরা কবিতাটা সম্পর্কে জেনে নিই। দ্য নর্থ শিপ, এই কবিতায় নর্থ শিপ আর অন্য কেউ নয়, নর্থ শিপ কবি নিজেই। হ্যাঁ, ফিলিপ লার্কিনের যে ব্যক্তিগত জীবন তার সঙ্গে উত্তরের জাহাজের তুলনা করা হয়েছে এই কবিতায়। আমরা যদি দেখি তো দেখব এই কবিতায় উত্তরের জাহাজটা যখন সামনের দিকে এগিয়ে যাবে তার যাত্রাপথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। কখনো সামুদ্রিক ঝড়, বড় বড় ঢেউ, এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও সে তার যাত্রা চালিয়ে যাবে। ঠিক তেমনি ফিলিপ লার্কিনও তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছিল। তিনি বেশ কয়েকটা সমসাময়িক কবিদের দ্বারা সমালোচিত হয়েছিলেন, কিন্তু তার কাজ তিনি কখনো থামিয়ে দেননি, সেটাকে চালিয়ে গিয়েছিলেন। এই কবিতাটা পড়তে গেলে উইলিয়াম শেক্সপিয়ার তোমার নাম শুনবে। তো তার একটা বিখ্যাত লাইন আছে, তার সঙ্গে বেশ কিছুটা মিল পাওয়া যায়। লাইনটা আমি বলি, কেউ কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে, কারো ওপর মহত্ব আরোপ করা হয়, আর কেউ মহত্ব অর্জন করে। ঠিক তেমনি এই কবিতায় তিনটি জাহাজের বর্ণনা আছে। তিনটি জাহাজের ক্ষেত্রে আমরা যখন দেখব সেখানে প্রথম জাহাজটা খুব সহজেই সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। সামুদ্রিক বাতাস, এমনকি পুরো যে পরিবেশ এতটাই ফেভারেবল ছিল, এতটাই তার অনুকূলে ছিল যে সে তার গন্তব্যস্থলে খুব সহজে পৌঁছে যাবে। আবার দ্বিতীয় জাহাজটা যদি দেখি তো সেখানে দেখব যে দ্বিতীয় জাহাজটা সে তার যাত্রা চলাকালীন সময় হঠাৎ যাত্রার মাঝে এমন একটা কঠিন পরিস্থিতিতে পড়বে যে সে সেখানে থেমে পড়তে বাধ্য হবে। সে সেখানে থেমে পড়ে আবার সেখান থেকে ফিরে আসবে। আর তৃতীয় জাহাজটা যদি দেখি তো দেখব তৃতীয় জাহাজটা বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে, এমনকি দ্বিতীয় জাহাজটা যে সমস্যার সম্মুখীন হবে তার চাইতে বেশি সমস্যার মুখোমুখি হতে হবে তৃতীয় জাহাজটাকে। কিন্তু তৃতীয় জাহাজটা কখনোই সে তার যাত্রাপথ থেকে পালিয়ে আসবে না, সে কিন্তু তার জার্নি চালিয়ে যাবে। তো এই কবিতাটা তোমার জন্য একটা মোটিভেশন হতে পারে। তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো, হয়তো আর 2 বছর কি 3 বছর পর দেখবে যে তোমাদের বন্ধুদের মধ্যে কেউ দেখা যাচ্ছে পড়া ছেড়ে দিচ্ছে, কেউ দেখা যাচ্ছে ভালো একটা কোর্সে ভর্তি হওয়ার পর সে কোর্স কমপ্লিট না করে পালিয়ে যাচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে অনেক কষ্ট, অনেক সমস্যা, সব কিছু মুখোমুখি হওয়ার পরেও সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এমনটা নয় যে সমস্যা আসবে না, সমস্যা আসবে, কিন্তু তার মুখোমুখি হতে হবে তোমাদের। এইটাই এই কবিতার একটা মোটিভেশন, যে সমস্যাকে ফেস করতে হবে, সেই সমস্যাটাকে অতিক্রম করে এগিয়ে চলতে শিখতে হবে। তো চলো কবিতাটি দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, I saw 3 ships go sailing by over the sea, the lifting ship. আমি দেখলাম 3টি জাহাজ পাড়ি দিচ্ছে। কোন দিক দিয়ে পাড়ি দিচ্ছে? সমুদ্রের ওপর দিয়ে, উত্তাল সমুদ্রের ওপর দিয়ে, অর্থাৎ যে সমুদ্রে ঢেউ আছে এমন সমুদ্রের ওপর দিয়ে আমি দেখলাম 3টি জাহাজ পাড়ি দিচ্ছে। And the wind rose in the morning sky and on was rigged for a long journey. আর কি হয়েছিল? সকালের আকাশে বাতাস উঠেছিল, অর্থাৎ বাতাস বইছিল। বাতাস সমুদ্রে যদি হালকা বাতাস থাকে সেটা সমুদ্রের জাহাজ চলাচলের জন্য ভালো হয়, কারণ বাতাস থাকলে
পালে সেই বাতাস, অর্থাৎ জাহাজের যে পাল থাকে সেই পালে বাতাস ধাক্কা খেয়ে জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, আর একটাকে তৈরি করা হয়েছিল একটা দীর্ঘ যাত্রার জন্য। আমরা বলি না যে সত্যি ও কাজেরই ছেলে, ও পারবে ওটা, ও যেন পৃথিবীতে এসছেই কাজটা করার জন্যে, ঠিক সেই রকমই একটা ব্যাপার। 3টে জাহাজ আছে, সে 3টি জাহাজের মধ্যে যেন একটা সত্যি এরকম ক্ষমতা রাখে যে অনেক দীর্ঘ একটা যাত্রা সে করতে পারবে। চলো তারপরে দেখি। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট। 3টে জাহাজে বর্ণনা আছে, 3টে জাহাজকে এইভাবে বলা হয়েছে, দ্য ফার্স্ট শিপ, দ্য সেকেন্ড শিপ, দ্য থার্ড শিপ। 3টে জাহাজ আমরা দেখব 3 দিকে পাড়ি দেবে। প্রথম জাহাজটা দেখো, দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি দ্য রানিং সি, অর্থাৎ প্রথম জাহাজটা পশ্চিমের দিকে পাড়ি দিল, একটা কি কোথায়, সমুদ্রের ওপর দিয়ে, চলমান সমুদ্রের ওপর দিয়ে। আমরা যদি দেখি, আর পরে 2টো লাইন আছে, তো দেখব প্রথম জাহাজটার ক্ষেত্রে যেটা পশ্চিম দিকে পাড়ি দিবে, তার জন্য সামুদ্রিক যে পরিবেশ সেটা তার সহায়তায় ছিল, সেটা তার অনুকূলে ছিল। দেখো তারপর লাইনটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। তাহলে কি দেখো, প্রথম জাহাজটা পশ্চিমের দিকে পাড়ি দিচ্ছিল একটা চলমান সমুদ্রের উপর দিয়ে, অর্থাৎ যে সমুদ্রে কি হালকা ঢেউ আছে, আর তাকে কি হচ্ছিল যেন বাতাসটা এমনভাবে তাকে পজেসড করেছিল যে সে খুব সহজেই তার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল। সে একটা ধনী, একটা সমৃদ্ধশালী একটা দেশে পৌঁছে গিয়েছিল। তাহলে আমরা দেখলাম কি, যে প্রথম জাহাজটার ক্ষেত্রে সামুদ্রিক যে পরিবেশ সেটা ফেভারেবল ছিল। এটা বলতে পারো যে সেই উইলিয়াম শেক্সপিয়ারের সেই কোটেশন যেটা আমি বললাম তার সঙ্গে, যে কেউ খুব সহজেই মহত্ব লাভ করে বা কেউ মহান হয়েই জন্মগ্রহণ করে, এর সঙ্গে তোমরা এই যে স্ট্যান্জা এর তুলনা করতে পারো। চলো নেক্সট কি আছে দেখা যাক। দ্য সেকেন্ড টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য সি দ্য কুয়েকিং সি অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বেস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। দ্বিতীয় জাহাজটা কোন দিকে গেল? দ্বিতীয় জাহাজটা পূর্ব দিকে পাড়ি দিল। ওভার দ্য সি দ্য কুয়েকিং সি, এটা কিন্তু কুয়েকিং মানে কি, কম্পমান। কখন সমুদ্র কাঁপে? যখন সেই সমুদ্রে বড় বড় ঢেউ থাকে। আর মাথায় রাখো, সমুদ্রে যদি বড় বড় ঢেউ থাকে সেটা কিন্তু সামুদ্রিক জাহাজের জন্য মোটেই ভালো কথা নয়, সেটা একটা বিপদের সংকেত হতে পারে। তারপর কি বলছে? অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। আর বাতাস তো সমুদ্রে বড় বড় ঢেউ না, এত জোরে বাতাস বইছে যে সেটা যেন তাকে ঠিক যেমনভাবে একটা বাঘ একটা হরিণকে শিকার করার জন্য তাকে দৌড়ে গিয়ে তাকে আক্রমণ করে, ঠিক সেই রকমই যেন বাতাসটা সেকেন্ড শিপটাকে পশুর মতো তাড়া করছিল। সেটা যেন পশুর মতো তাকে শিকার করতে চায়, তাকে ধরতে চায়, টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। আর সেই দ্বিতীয় জাহাজটা শেষ পর্যন্ত বাধ্য হলো নিজেকে কি সেই জায়গায় আবদ্ধ করে দিতে, সেইখানে থেমে যেতে। তাহলে আমরা দেখলাম কি, দ্বিতীয় জাহাজটা যেটা পূর্ব দিকে পাড়ি দিচ্ছিল একটা কম্পমান সমুদ্রের ওপর দিয়ে, আর সেখানে এতটাই বাতাস বইছিল যে সে শেষ পর্যন্ত বাধ্য হলো জাহাজটাকে সেখানেই দাঁড় করে দিতে। অর্থাৎ কি দেখলাম? অর্থাৎ দেখলাম দ্বিতীয় জাহাজটা কিন্তু তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারল না। চলো তারপর কি আছে? দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি। তৃতীয় জাহাজটা, এই জাহাজটাই সম্পর্কেই কবি বেশি আলোকপাত করেছেন।
এই জাহাজের সঙ্গেই কবি তার নিজের জীবনের তুলনা করেছেন। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। দেখো তৃতীয় জাহাজটা কোন দিকে পাড়ি দিল? উত্তর দিকে, একটা কালো অন্ধকার সমুদ্রের ওপর দিয়ে। এখানে বুঝতে পারছো যে তৃতীয় জাহাজটার ক্ষেত্রে কিন্তু যে সামুদ্রিক যে পরিবেশ সেটা মোটেই কিন্তু ভালো ছিল না। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি। আর সেখানে একটুও বাতাস ছিল না। নো ব্রেথ অফ উইন্ড মানে আমরা শ্বাস প্রশ্বাস নিলে যে বাতাসটুকু বেরোয় সেই পরিমাণ বাতাসও সেইখানে ছিল না। তাহলে বুঝতে পারছো যে তৃতীয় জাহাজটার ক্ষেত্রে তার জার্নিটা কতটাই কঠিন ছিল। শেষের লাইনটা কি আছে? অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, এমনকি একটু আলো ছিল না যেটা পাটাতনকে আলোকিত করবে। পাটাতনটা, জাহাজের যে পাটাতন, সেটাও যেটা কুয়াশাচ্ছন্ন ছিল। এই পুরো যে আমাদের বিষয়টা বুঝতে পারলাম তৃতীয় জাহাজের ক্ষেত্রে, সেটা কি যে সামুদ্রিক যে পরিবেশ সেটা তৃতীয় জাহাজের সম্পূর্ণ বিপক্ষে ছিল, তার আনফেভারে ছিল। তারপর কি আছে দেখো, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। উত্তর আকাশটা কি? উত্তর আকাশটা অর্থাৎ কি উত্তর, যে এখানে নর্থ শিপের সম্পর্কে বর্ণনা চলছে এখনো। উত্তরে জাহাজটা যেদিকে গিয়েছে সেই আকাশটাও যেন একদম কালো অন্ধকারে ছেয়ে আছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এখানটা সমুদ্রকে গর্বিত আর অফলপ্রসূ বলা হয়েছে। কেননা এখানে যে সমুদ্রটা আমরা দেখছি সে কিন্তু তৃতীয় জাহাজটাকে অর্থাৎ উত্তরে জাহাজটাকে একদমই সাহায্য করছে না, সে যেন তার সম্পূর্ণ বিরুদ্ধে আছে। তৃতীয় জাহাজটা একটা ভালো পরিবেশ পাচ্ছে না, সমুদ্র যেন একদম দাম্ভিকভাবে রূপে দাঁড়িয়েছে তৃতীয় জাহাজটার ক্ষেত্রে। না আছে সমুদ্রে একটু হাওয়া, একটু বাতাস, না আছে সেখানে একটু আলো, কিচ্ছু নেই। এমনভাবে সমুদ্রটা যেন দাঁড়িয়ে আছে যেন সে খুবই গর্বিত, দাম্ভিক। সে কখনোই তৃতীয় জাহাজটাকে সাহায্য করার জন্য প্রস্তুত নয়। এই জন্যই সমুদ্রকে প্রাউড আনফ্রুটফুল বলা হয়েছে। তারপর কি বলছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। বলছে পূর্ব দিক আর পশ্চিম দিকের যে জাহাজটা, অর্থাৎ আমরা এর আগে দেখেছি একটা জাহাজ গিয়েছিল পূর্ব দিকে আর একটা জাহাজ গিয়েছিল পশ্চিম দিকে। তো পূর্ব দিকের আর পশ্চিম দিকের জাহাজগুলো যাই হোক আনন্দের সাথে অথবা দুঃখের সাথে তারা ফিরে এসেছিল। আমরা দেখেছি পশ্চিম দিকে যে জাহাজটা গিয়েছিল সে তার গন্তব্যস্থলে খুব সহজে পৌঁছে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় জাহাজটা যেটা পূর্ব দিকে গিয়েছিল সে কিন্তু সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি, সে মাঝপথ থেকে ফিরে এসেছে। সুতরাং তার জন্য হয়তো ব্যাপারটা আনহ্যাপি হয়েছে। সেই জন্য বলছে পূর্ব দিকের আর পশ্চিম দিকের জাহাজগুলো আনন্দের সাথে বা দুঃখের সাথে ফিরে এসেছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইনটু অ্যান আনফরগিভিং সি। বলছে কি, কিন্তু তৃতীয় জাহাজটা কিন্তু অনেক অনেক দূরে চলে যাবে। সে তার যাত্রা সামনের দিকে অগ্রসর করতেই থাকবে। ইনটু অ্যান আনফরগিভিং সি, এমন জায়গায় চলে যাবে যে জায়গাটা যেন তার জন্য সম্পূর্ণ আনফেভারেবল, যেখানে যাওয়াটা একটা বিপদ হতে পারে, তবুও কিন্তু সে সেখানটায় থামবে না, সামনের দিকে এগিয়ে যাবে। আন্ডার এ ফার স্প্লিং স্টার, দেখো এটাও একটা নেগেটিভ একটা সংকেত। সেই যে পরিবেশ, সে পরিবেশের সম্পর্কে বলছে। স্টার তো খুব ভালো কথা, কারণ সমুদ্রে তোমরা
যদি জেনে থাকো তো দেখবে নাবিকরা অনেক সময় স্টার দেখে অর্থাৎ নক্ষত্র দেখেও কিন্তু তারা দিক ঠিক করে, কিন্তু এইখানে যে স্টারটা বলছে সেটা হচ্ছে ফায়ার স্প্লিং স্টার। এই ফায়ার স্প্লিং কথাটা হচ্ছে একটা নেগেটিভ কথা। যেটা এইটা বোঝাতে চাইছে যে সামুদ্রিক পরিবেশটা তৃতীয় জাহাজটার জন্য একদমই কি তার বিরুদ্ধে, একদমই তার আনফেভারে। দেখো এত সব কিছু হওয়া সত্ত্বেও কিন্তু তৃতীয় জাহাজটা কি করছে, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর কি বলছে, ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। এমনভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যেন সত্যি একে তৈরি করা হয়েছে একটা দীর্ঘ যাত্রার জন্যে। আমরা বলে থাকি যে ও এই কাজটা করতে পারবে, ও এই কাজটা করার সাহস আছে, যেন সে তৈরি হয়েছে, তার মধ্যে একটা সাহস আছে এই কাজটা করার, যেন সে দুনিয়াতে এসছে কাজটা করার জন্য, এরকম আমরা বলে থাকি অনেক সময়। ঠিক তেমনি এই তৃতীয় জাহাজটাও কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই কবিতা থেকে তোমরা বেশ কিছু মোটিভেশন নিতে পারো। তোমরা তোমাদের যাত্রা পথে অর্থাৎ জীবনের যে যাত্রা সেখানেও অনেক সমস্যার সম্মুখীন হবে। হয়তো কারো জীবন প্রথম জাহাজটার মতো হবে যে খুব সহজেই সমস্যাহীনভাবে তা তোমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারো, সেটা একটা লাক। কিন্তু সমস্যা সাধারণত আসে, কিন্তু এমনটা করার চেষ্টা করো না যে আমরা যাচ্ছি সামনে সমস্যা আসলো, ঠিক যেমন দ্বিতীয় জাহাজটার ক্ষেত্রে হয়েছিল, সে সমস্যা দেখে ভয় পেয়ে পালিয়ে আসলাম, এমন হলে হবে না। প্রত্যেককে তৃতীয় জাহাজটার মতো হতে হবে, সে উত্তরের জাহাজটার মতো, যে সামনে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যার সম্মুখীন হতে হবে, সেই সমস্যাকে সুষ্ঠু একটা সমাধান বের করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই হচ্ছে দ্য নর্থ শিপ। যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।